দেশের সবচেয়ে ফেমাস নায়িকা রূপা। সবাই যখন তার শরীর ও টাকার পেছনে পড়েছিল তখন একমাত্র রায়হানই ছিল যে তাকে সত্যিকারের ভালোবাসত। এমনকি রূপা তার অতীত থাকতে যখন একের পর এক খুন করতে থাকে তখনও লাশ গুম করতে রায়হানই তাকে সহায়তা করে। তবে একদিন এই রায়হানও পড়ে যায় তার টাকার লোভে। এখন রূপা কি করবে? সে কি রায়হানকেও অন্যদের মতো খুন করে ফেলবে, নাকি নিজের ভালোবাসার মানুষের বিশ্বাসঘাতকতা মেনে নিতে না পেরে নিজেই নিজেকে শেষ করে দিবে? সেটাই দেখব আজকের গল্প পয়জনে। চলুন তাহলে এই মুভির কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই দেখা যায় এখানে একটা পার্টি হচ্ছে, যেখানে সব পরিচালক, প্রডিউসার, ডিরেক্টর সবাই আছে। আর এই পার্টির মূল আকর্ষণ হচ্ছে নায়িকা রূপা। তো রূপার সাথে আর একজন থাকে, তার বয়ফ্রেন্ড রায়হান। রায়হান তাকে সব কাজে হেল্প করে। তো বাইরে এসে রূপা একজন সাংবাদিকের সাথে কথা বলে যার নাম সামাদ। তো সামাদ রূপার সাথে খুব একটা ভালো স্বরে কথা বলে না, তাই রূপাও তার সাথে তার মতোই আচরণ করে আর সেখান থেকে চলে আসে তার রুমে, কারণ সে কাউকে দেখেছে। রুমে আসার পর তার সামনে আসে জয়নাল নামের একটা লোক। তো জয়নাল এসে বলে, আমি জানলাম তুমি অনেক নাম আর টাকা কামিয়ে নিয়েছো, তাই চলে আসলাম নিতে। রূপা তখন বলে, মানে কি চাই, আর তুমি এখানে কেন এসেছো? জয়নাল বলে, আমি এসেছি টাকা নিতে, আর টাকা নিলে তবেই আমার মুখ বন্ধ থাকবে, না হলে কিন্তু আমি তোমার জীবনের সব কাহিনী বলে দিব সবাইকে। তারপর দেখো লোকজন তোমার নামে কি কি বলতে থাকে, তাই চুপচাপ টাকা দিয়ে দাও, আমিও চলে যাচ্ছি। তো রূপা এই কথা শুনে খুব রেগে যায় আর বলে, আমি তোকে একটা পয়সাও দিব না, যা তুই যাকে যা বলার বলে দে, আমি তোকে কিছুই দিব না। আমি এখান পর্যন্ত আসার জন্য অনেক কষ্ট করেছি, আর আমার কষ্টের কোনো কিছুই তোকে দিব না আমি। জয়নাল তখন বলে, ঠিক আছে দিও না, আমিও যাচ্ছি সব বলতে। তখনই আবার পেছন থেকে রূপা তাকে মাথায় আঘাত করে, আর সেখানেই নিচে ফেলে একের পর এক আঘাত করে প্রাণেই শেষ করে দেয়। তো এখানে রূপার অতীতের কিছু হালকা হালকা দৃশ্য দেখা যায়, যা দেখে আন্দাজ করা যায় তার অতীতের কিছুই ভালো না, খুব খারাপ রকমের স্মৃতি তার ভেতরে জমা আছে। সেই সম্পর্কে বিস্তারিত পরে জানা যাবে। আপাতত এখন খুন করার পর রূপা চিন্তায় পড়ে যায় সেই লাশের কি করবে। তখনই সেখানে আসে রায়হান, আর সে এই লাশ দেখে তো একেবারেই শকড। রূপা বলে, তোমার অবাক হয়ে যাওয়া যদি শেষ হয় তাহলে বলো এই লাশের কি করা যায়। রায়হান বলে, রূপা এটা তুমি কি করলে? সে একজন মানুষ ছিল রূপা, মানুষ, আর তুমি একজন মানুষকে মেরে দিলে। তুমি তো মার্ডার করে ফেলেছো, কি করে করলে তুমি এত বড় কাজ? রূপা বলে, রায়হান এটা একটা অ্যাক্সিডেন্ট, তাকে যদি আমি না মারতাম তাহলে তার জায়গায় এখন আমি পড়ে থাকতাম। রায়হান বলে, আচ্ছা কিন্তু কে সে, আর এখানে কি এমন করেছে সে এসে? রূপা বলে, সে আমার অন্ধকার অতীতের একটা অংশ, কিন্তু এখন এই লাশের কি করব রায়হান, সেটা তো বলো। আমি পুলিশের কাছে যেতে পারবো না, আমি খুব কষ্ট করে এত দূর এসেছি, প্লিজ কিছু একটা করো রায়হান, তারপর আমি তোমাকে সবটা সত্যি সত্যি বলবো। এরপর রায়হান সেখানে থাকা রক্ত পরিষ্কার করে আর লাশটাকে একটা সাইডে রেখে দেয়। পরে রূপাকে নিয়ে পার্টিতে আসে, কারণ না হলে সবাই সন্দেহ করবে। তো রূপা বাইরে আসার পর সবাই তাকে নানা রকমের প্রশ্ন করছিল, কিন্তু সে তো খুন করার পর খুবই ভয়ের মধ্যে ছিল, তাই কিছু বলতেও পারছিল না। তাই তাকে সবার চোখ থেকে সরাতে রায়হান বলে, আমাদের কাছে একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য। আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছি, কিছুদিনের মধ্যেই আমাদের এঙ্গেজমেন্ট অনুষ্ঠিত হবে খুব বড় করে, তাই আপনারা অবশ্যই আসবেন। তো সেখানে সবাই খুব খুশি হয় আর তারা তাদের মতো করে ব্যস্ত হয়ে পড়ে। এরপর ঘরে আসার পর রূপা বলে, কি দরকার ছিল এখনই বিয়ের কথাটা বলার? রায়হান বলে, কেন, আমি কি খুব ভুল করে ফেলেছি? তুমি যে ওখানে ভয়ে ছিলে সবাই দেখেছে, যদি আর কিছুক্ষণ যেত তাহলে তারা সন্দেহ করত যে তুমি কোনো বড়সড় কাজ ঘটিয়ে এসেছো কিনা, তাই আমার মাথায় তখন যা এসেছে বলেছি। এখন যদি সেটা আমার অন্যায় হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। রূপা বলে, না না তুমি রাগ করছো কেন, আমি তো তোমাকেই বিয়ে করব, তুমি জানো সেটা। আসলে তুমি যে হঠাৎ করে বিয়ের কথাটা বলেছ তাই আমি একটু শকড হয়েছিলাম। যাই হোক এবার বলো আমরা এই লাশের কি করব? রায়হান বলে, তোমার কাছে একটা বড় ল্যাগেজ আছে না, সেইটা আনো, ওটাতেই আশা করছি এই লাশের জায়গা হয়ে যাবে। এরপর তারা সেটাতে জয়নালকে ভরে বেরিয়ে পড়ে ঘুরতে যাওয়ার কথা বলে।
তো গাড়ি চালাতে চালাতে রায়হান বলে, এবার আমাকে বলো তো কি হয়েছে, আসল কাহিনীটা কি? আমার তো জানার অধিকার আছে তাই না? তাই প্লিজ বলো, আর অপেক্ষা করতে পারছি না। রূপা বলে, আমি এই মুহূর্তে তোমার হেল্প আর সাপোর্টটুকুই চাই রায়হান। রায়হান তাকে বলে, আমি তো তোমার সাথেই আছি, তোমায় সাপোর্ট করছি, কিন্তু আমার তো জানা উচিত আসলে কি হয়েছে। আর আমি তোমাকে যা জানি তার বাইরে কি তোমার জীবনে কিছু আছে? আর ওই লোকটাই বাকে কেন এসেছিল? আমাকে তো তোমার বিশ্বাস করতে হবে, তাই প্লিজ বলো। রূপা বলে, আমি তোমাকে অনেক বিশ্বাস করি, তাও অন্ধের মতো। আমি শুধু বলছি এখন এটা সঠিক সময় না বলার। আমি যে কেন এই খুনের ঘটনায় জড়াতে গেলাম কে জানে। রায়হান বলে, তুমি কেন? এখানে যা হয়েছে আমরা দুইজন মিলে করেছি, তাই আমরা দুজন মিলেই সমাধান করব সবকিছুর। এরপর সে বলে, আমি বুঝি রূপা, তুমি আমাকে কতটা ভালোবাসো, সবসময় বলে বোঝাতে হবে না। তো এরপর আমরা রূপার অতীতের একটা দৃশ্য দেখি, যেখানে জয়নালের বাবা বলে, জয়নাল, অনেক বলে তোর মতো একটা কুলাঙ্গারের সাথে বাপ মা মরা মেয়ের বিয়ে ঠিক করেছি আর তাকে রাজি করিয়েছি, তাই দয়া করে কোনো উল্টোপাল্টা কাজ করিস না। জয়নাল তার বাবার এই কথার উত্তরে খারাপ কিছু কথা বলে চলে আসে রূপার কাছে। মানে অতীতে রূপার হাজবেন্ড ছিল এই জয়নাল। তো রূপাকে সে তার বিয়ের প্রথম দিনেই একজনের কাছে বিক্রি করে দেয়, কারণ জয়নালের অনেক টাকার দরকার। তো এর পর থেকেই রূপা অনেক বেশি ভেঙে পড়ে। টর্চার সহ্য করতে করতে এখন রূপা এতটাই ট্রমাটাইজ হয়ে গেছে যে একটু কিছুতেই অনেক বেশি উত্তেজিত হয়ে যায়, যার জন্য তার আচার আচরণ সবসময় খুব একটা স্বাভাবিক থাকে না। তো দৃশ্য আসে বর্তমানে, যেখানে রায়হান বলে, পৃথিবীতে সবারই একটা অতীতের গল্প থাকে, কিন্তু তোমার অতীত যে এতটা ভয়ঙ্কর তা আমি ভাবতেই পারিনি। রূপা বলে, আমি চাইলেই তোমাকে এইসব না বলতে পারতাম, কিন্তু আমি চেয়েছি পৃথিবীতে একজন মানুষ অন্তত আমার থাকা উচিত, যার কাছে আমি আমার সব রকমের সমস্যাগুলো নির্দ্বিধায় বলতে পারবো। এরপর আবারও রূপার অতীতের কিছু দৃশ্য দেখানো হয়, যেখানে জয়নাল যার কাছে তাকে বিক্রি করেছিল তার নাম হচ্ছে দবির, আর এই দবিরাজ আর একজন বড় ধনীর কাছে এসে 50,000-এ বিক্রি করে দেয় তাকে। তো এবার রূপা আগের থেকে চালাক হয়ে যায় আর কৌশল করে সেই ধনী লোকের কাছে তার নাম্বার দিয়ে আসে, কারণ রূপা এই দবিরের হাত থেকে ছাড়া পাওয়ার অনেক চেষ্টা করছিল। তো রূপাকে যে দবির 50,000-এ বিক্রি করেছে সেই কথা না বলে বরং বলে মাত্র 5,000-এ বিক্রি করেছে তাকে। তবে রূপা তো জানেই তাকে 50,000-এ বিক্রি করা হয়েছে, আর এই 5,000 থেকে রূপাকে সে 2,000 দেয়। তাই রূপা তাকে কিছু না বলে সেই 2,000-ও দবিরকে দিয়ে দেয়। তো এরপর দৃশ্য আসে বর্তমানে, যেখানে রায়হান বলে, ইস, কত কিছু সহ্য করেছো তুমি তোমার আগের জীবনে। রূপা বলে, অনেকবার মনে হয়েছে মরে যাই, কিন্তু পরে ভাবতাম আমার কি দোষ, আমি কেন মরবো? তাই আমি বাঁচার জন্য সেই সব কিছু করেছি যা আমি করতে পারতাম। এই সব কিছু শুনে রায়হান বলে, সমস্যা নেই রূপা, তুমি তোমার অতীত নিয়ে ভেবো না, বরং তোমার বর্তমান নিয়ে ভাবো, কারণ তোমার বর্তমানে তোমার নাম আছে, ডাক আছে, পরিচিতি আছে। রূপা তখন বলে, হ্যাঁ, আর তুমি তো আমার সেই নামকেই ভালোবাসো, আমি খুব ভালো করেই জানি। তো এরপর তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন দেখা যায় আজ পুলিশ গাড়ি চেক করছে, কারণ কিছু মাদক এসেছে দেশে, সেগুলো ধরতে হবে। তো রায়হান তো খুবই ভয় পেয়ে যায়, আর রূপা বলে, কোথায় সে আমাকে সামলাবে, না উল্টো সে ভয় পাচ্ছে। রায়হান বলে, তুমি জানো তো পুলিশ দেখলে আমার কেমন কেমন লাগে, আর আমি অস্থির হয়ে যাই। তারপর রূপা সেখান থেকে নেমে পুলিশকে ভুলিয়ে দেয়, কারণ সে তো নায়িকা, আর একজন নায়িকাকে এত কাছ থেকে দেখে পুলিশ যে কি করবে সেটা তার মনেই থাকে না। তারপরও চেক করতে যায়, কিন্তু তখন অন্য গাড়িতে সেই মাদক পেয়ে যায় তারা। তাই পুলিশ রূপার সাথে সেলফি তুলে তাকে সেখান থেকে যেতে দেয়। তো যেতে যেতেই রায়হান বলে, এইভাবে আমরা কতবার বাঁচবো? রূপা বলে, জীবনে তো অনেক কিছুই করেছি, আর এখন পর্যন্ত বেঁচেও আছি। তারপর দৃশ্য যায় রূপার অতীতে, যেখানে রূপা তার সেই ধনী ক্লায়েন্টকে বলে, আপনি প্লিজ ওই দবিরের কাহিনীটা শেষ করে দিন, প্রাণে মেরে ফেলুন, কারণ সে আমার আর আপনার ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করছে। তো আসলে এটা মিথ্যা কথা, কারণ দবির তাকে ব্ল্যাকমেইল করত তার আর রূপার ভিডিও দিয়ে। কিন্তু রূপা যদি এই সত্য কথা তার ক্লায়েন্টকে বলে তাহলে তো তার কাজ হবে না, তাই সে বুদ্ধি করে ক্লায়েন্টকে মিথ্যা কথা বলে। এই কথা জানার পর তো তার ক্লায়েন্টও বলে, এত বড় সাহস দবিরের, আমি তাকে একদম শেষ করে দিব। এরপর দৃশ্য আসে বর্তমানে, যেখানে রূপা আর রায়হান চলে আসে তাদের ফার্ম হাউসে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, রূপা আর রায়হান বাড়ি ঢুকেই দেখে সেখানে আগে থেকেই আছে রূপার ম্যানেজার মিহির। মিহিরকে দেখে রূপা বলে, মিহির তুমি এখানে? মিহির বলে, কি ম্যাডাম, চমকে গেলেন তো তাই না? আমি আপনাদেরকে সারপ্রাইজ করতে এসেছি।
আপনার তো সাদা গোলাপ পছন্দ, তাই আমি এনেছি, এই নিন। তারপর মিহিরের থেকে রূপা গোলাপ নিয়ে বলে, ধন্যবাদ, তুমি এখন যেতে পারো। মিহির বলে, না ম্যাডাম, আমি তো এখানে আপনাদের সাথে থাকতে এসেছি। রায়হান তখন রেগে বলে, কি তোমার মাথায় কি সমস্যা আছে? তুমি কি কিছুই বুঝতে পারছো না? আমরা দুজন এখানে এসেছি পার্সোনাল সময় কাটাতে, আর এর মধ্যে তুমি কি করবে? মিহির তখন বলে, স্যার, আমাকে এসব বলে লাভ আছে? আপনারা যে ভারী ব্যাগটা বয়ে এনেছেন তার মধ্যে কি আছে আমি খুব ভালো করেই জানি। রূপা বলে, মানে কি আছে? আমার কাপড় চোপড় আছে, এছাড়া আর কি? মিহির বলে, সরি ম্যাডাম, আমি জানি সেখানে কি আছে। রূপা এই কথা শুনে বলে, কি বলতে চাইছো কি তুমি? মিহির বলে, ওই ব্যাগে যার লাশ আছে তার ব্যাপারে আমি সব খোঁজ খবর নিয়েছি, সব জানি। আর আপনি যখন পার্টি থেকে হঠাৎই চলে যান আমার সন্দেহ হয়, তাই আপনার ঘরের সামনে যাই, তখন শুনতে পাই জয়নাল আপনার সাথে কথা বলছে। এরপর আমি আমার প্ল্যানটা বের করি, আর অনেক খুঁজে আমি ঠিকই বের করে ফেলেছি আপনাদের আসল জায়গা। রূপা বলে, মিহির, তুমি তো আমার কাছে আমার ভাইয়ের মতো, তাই না? তাহলে এখন তোমার বোন বিপদে আছে, তুমি কি তাকে হেল্প করবে না? মিহির বলে, আরে ম্যাডাম, এত আবেগের কথা বললে লাভ হবে নাকি? তখন রূপা তাকে জিজ্ঞেস করে, তাহলে তুই কি চাস মিহির? টাকা বল, কত লাখ চাস? মিহির জানায়, হ্যাঁ টাকা চাই, মাত্র 20 লাখ, আর তার সাথে আরো একটা জিনিস চাই। এগুলো পেলে আমি আজীবন চুপ থাকতে পারবো। রূপা বলে, কি? মিহির বলে, আপনাকে চাই ম্যাডাম। এখন এই কথায় তো রূপার রাগ বাড়তে থাকে। রায়হানও মিহিরকে মারতে যায়, কিন্তু ঠান্ডা মাথায় পরে রূপা বলে, আচ্ছা তুমি আগে আমাদের কাজ করো, লাশ গলানোর জন্য যা যা লাগবে সেই সব নিয়ে আসো। কয় লিটার অ্যাসিড লাগতে পারে বলো তো? মিহির জানায়, এই তো 5 লিটার লাগবে, একটু কাটাছেঁড়া করে দিলে আর কি। রূপা বলে, তাহলে 10 লিটার নিয়ে আসো, আর তোমার জন্য বাকি টাকাগুলোও রেডি রাখছি, যাও। মিহির তখন বলে, ম্যাডাম, কোনো চালাকি নয় কিন্তু, ঠিক আছে? রূপা বলে, আমরা কি এখন চালাকি করার অবস্থায় আছি? যা বলেছি আগে তাই করো। এরপর মিহির দোকানে যায়, আর সেখান থেকে 10 লিটার অ্যাসিড কিনে বাড়ি ফিরে আসে, আর এসেই বলে, ম্যাডাম টাকাটা? রূপা বলে, হ্যাঁ দিব তো, তুমি একটু অপেক্ষা করো, দিয়ে দিব। এত তাড়া কেন মিহির? তুমি 10 মিনিট পর আমার রুমে এসো। এই বলে সেখান থেকে চলে যায় রূপা। তারপর মিহির রায়হানকে বলে, কি এইভাবে তাকিয়ে কি দেখো? তুমি আমার লেভেলে নেই, ঠিক আছে? তাই এইভাবে তাকিয়ে লাভ নেই। রায়হান বলে, বিপদে পড়ে গিয়েছি বলে তোর মতো চাকরকেও মাথায় তুলতে হচ্ছে, তাই করে নে, যা করার করে নে। এবারের মতো এমন সুযোগ আর কখনো আসবে না তোর জীবনে। মিহির বলে, আরে এরকম ডায়লগ যদি তুমি অন স্ক্রিনে দিতে পারতে তাহলে তো তুমি এতদিনে নায়কই হয়ে যেতে। তাই একজন ভদ্র মেয়েকে বিয়ে করো, এসব নায়িকাকে রেখে, কারণ কখন কোন স্ক্যান্ডাল লিক হয়ে যায় তা তো আর বলা যায় না। আর হ্যাঁ, এইসব হলে তো তোমারই লাভ, তুমি ভাইরাল হয়ে গেলে। রায়হান তখন রেগে তার মুখ চেপে ধরে আর বলে, এই তুই মুখ সামলে কথা বল, না হলে কিন্তু তোকে এখানেই পুঁতে রেখে দিব। তখন মিহির বলে, তুমি পারবে না, তোমার গার্লফ্রেন্ড এসব হতেই দিবে না। তো এরপর 10 মিনিট পার হয়, মিহির চলে আসে রূপার রুমে, আর রূপা তখন তাকে ভুলিয়ে ভালিয়ে তার মাথার কাটা দিয়ে মিহিরের গলায় একের পর এক আঘাত করে, আর তাকে সেখানেই প্রাণে মেরে ফেলে। এরপর সেখানে রায়হান এসে বলে, কি কাজ শেষ? রূপা উত্তর দেয়, হ্যাঁ, সে লোভে পড়েছিল টাকার, যদি আমি তাকে না মারতাম তাহলে সে আমাকে বাঁচতে দিত না, আমাকে তো তাকে মারতেই হতো। তখন রায়হান বলে, আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, বাকিটা আমি দেখছি। তো রায়হান এখানে কাটাছেঁড়া করার জন্য সবকিছুই নিয়ে এসেছে, কেটেকুটে ব্যাগে ভরবে বলে। তো তারপর দেখা যায় রূপা ফ্রেশ হতে বাথরুমে যায়, আর লাশ কাটতে শুরু করে রায়হান। এরপর আমরা আবারও অতীতের কিছু দৃশ্য দেখি, যেখানে রূপার কথায় দবিরকে মেরে পানিতে ভাসিয়ে দেয় সেই ক্লায়েন্ট। তো তার নতুন ক্লায়েন্ট তাকে বলে, আজ থেকে আমি তোমাকে আমার সাথে খেলায় নিয়ে যাব, আর যা চাইবে তাই দিব। রূপা বলে, সবকিছু দিবেন, পারবেন তো? তার ক্লায়েন্ট জানায়, হ্যাঁ অবশ্যই পারবো, কি চাও বলো? যার কথায় মানুষ মারতে পারি তার জন্য টাকা পয়সা তো সাধারণ বিষয়, বলো কি চাও? রূপা এসে বলে, আমি আসলে নায়িকা হতে চাই, সেই ছোটবেলা থেকেই। আপনার তো অনেক চেনা জানা মানুষ আছে, একটু কিছু করে দিবেন? তার ক্লায়েন্ট বলে, কোনো ব্যাপার না, আমার ছোটবেলার একটা বন্ধু আছে, সে ডিরেক্টর, তাকে বলে দিব, নিশ্চয়ই কাজ হয়ে যাবে। আর তুমি দেখতে এমনিতেই তো নায়িকাদের মতো, তাই আশা করছি সবকিছু ভালোই হবে। তো দৃশ্য আসে বর্তমানে। এইসব কথা মনে করে একা একা কান্না করে রূপা। ওইদিকে লাশ কাটা শেষ হয়ে যায় রায়হানের। তখনই সেখানে কলিং বেল বাজায় একটা লোক।
কলিং বেলের শব্দ শুনে খুবই ভয় পেয়ে যায় রায়হান আর রূপা, আর ভাবতে থাকে এখন আবার কে এলো। তাদের দুজনের কেউই বুঝতে পারে না এখন কি করা উচিত। তখন রূপা একটু শান্ত হয়ে বলে, আচ্ছা রায়হান, তুমি এক কাজ করো, 5 মিনিটের মধ্যে দ্রুত সবকিছু ভেতরে লুকিয়ে ফেলো, আমি নিচে গিয়ে দেখছি। ওদিকে দেখা যায় নিচে যেই ছেলেটা এসেছে সে কোনো একজনকে কল করে আর বলতে থাকে দরজা খুলছে না তো, তোরা দ্রুত ফোর্স নিয়ে চলে আয়। এখন এই ছেলেটা কে আর সে কার সাথে কথা বলেছে সেটা তো আমরা একটু পরেই দেখতে পাবো। তো তখনই দেখা যায় রূপা বেশ সেজে গুজে নিচে আসে আর দরজা খুলেই বলে, কে কে আপনি, কি চাই আপনার? ছেলেটা বলে, আমি হচ্ছি অর্ণব, আমি ছোটখাটো ভিডিও করি আর আমি আপনার অনেক বড় ফ্যান ম্যাডাম। রূপা বলে, ও আচ্ছা, তো আপনি কি আমাকে এখন এইসব বলতেই এসেছেন নাকি আর কোনো কাজ আছে? অর্ণব তখন বলে, না আসলে ম্যাডাম আমি একটা চিৎকার শুনতে পেয়েছিলাম আর সেটা শুনে ভেবেছি যে আপনার আবার কিছু হলো কিনা, তাই দ্রুত চলে এসেছি। আমি তো ভাবলাম আপনাদের এখানে যদি আবার কোনো বিপদ হয়ে থাকে, তাই আর এক মুহূর্ত দেরি করিনি। এই সব কিছু শুনে রূপা বলে, চিৎকার কোথায়? না তো, সব তো এখানে ঠিকই আছে। অর্ণব বলে, না ম্যাডাম আমি সত্যি বলছি, আমি কলিং বেল দিচ্ছি কিন্তু কেউ দরজা খুলছে না, তাই আমি তো ভেবেছিলাম কি না কি হয়েছে, সেজন্য আমি থানায়ও কল করে দিয়েছি। রূপা বলে, কি থানায় কল করেছেন? আপনি কি পাগল নাকি? না জেনে শুনে থানায় কল করেছেন কেন? আমার কানে হেডফোন থাকায় কিছু শুনতে পাইনি, তাই বলে কি আপনি থানায় কল করে দিবেন নাকি? অদ্ভুত মানুষ তো আপনি। অর্ণব বলে, না ম্যাডাম আপনি চিন্তা করবেন না, এসআই আমার বন্ধু, তাই আমি এখনই কল করে দিচ্ছি, মানা করছি তাদের। রূপা বলে, হ্যাঁ প্লিজ সেটা একটু তাড়াতাড়ি করুন। তো এরপর অর্ণব চলে যায়। ওইদিকে লাশকে গলানোর জন্য রায়হান লাশের মধ্যে এবার অ্যাসিড ঢালে। অন্যদিকে সেখানে আবারও একজন দারোয়ান আসে আর এসেই রূপাকে বলে, ম্যাডাম আমি আপনার পাশের বাড়িতেই পাহারা দিই, আপনার বাড়িতে তো কোনো দারোয়ান নেই, তাই আপনি বললে আমি ওই বাড়ির কাজ ছেড়ে দিব আর আপনার বাড়িতেই দারোয়ান হিসেবে জয়েন করব। রূপা বলে, আচ্ছা আচ্ছা, আপাতত আমার কোনো দারোয়ানের দরকার নেই, দরকার পড়লে আপনাকে বলবো, ঠিক আছে এখন আপনি আসুন। তো তারপর রূপা দরজা লাগিয়ে বিরক্ত হয়, কারণ একের পর এক মানুষ এসেই চলেছে, যা এই মুহূর্তে সে মোটেও চাচ্ছে না। এমনিতেই বিপদের মধ্যে রয়েছে, তার উপর মানুষের আনাগোনা লেগেই আছে। অন্যদিকে রায়হান কারো সাথে দেখা করে আসে আর আসার পর রূপা তাকে অস্থির হয়ে জিজ্ঞেস করে, এই সবকিছু ঠিক আছে তো? আমরা ধরা পড়ে যাব না তো? দেখো আমি ধরা পড়লে কিন্তু আমার অভিনয়ের ক্যারিয়ার শেষ হয়ে যাবে, আমি শেষ হয়ে যাব, তাই আমাদের ধরা পড়া কিছুতেই চলবে না। সব ঠিক আছে তো, বলছো না কেন? রায়হান বলে, আরে হ্যাঁ হ্যাঁ সব ঠিকঠাক আছে রূপা, তুমি একটু ঠান্ডা হয়ে বসো তো। আর রূপা আমরা ধরা পড়বো না, কিচ্ছু হবে না, একটু শান্ত হও। রূপা বলে, না না ঠিক আছি, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। রূপা তো টেনশনে রীতিমতো কাঁপতে শুরু করেছিল। রায়হান তখন বলে, আমার কথা শোনো, জয়নাল আর মিহিরের লাশ গলতে আরো একটু সময় লাগবে, ততক্ষণে তুমি একটু খেয়াল করে দেখো আশেপাশে কোনো রকমের কোনো রক্ত কিছুই নেই, আমি সব পরিষ্কার করে দিয়েছি, তাই ধরা পড়ার তো প্রশ্নই আসে না। রূপা এর পরও বলে, যদি তাও ধরা খেয়ে যাই তখন? রায়হান বলে, না রূপা এরকম কিছুই হবে না। রূপা আবারও একই কথা বলে, যদি ধরা পড়ে যাই? রায়হান বলে, চুপ করো তো আর আমার দিকে তাকিয়ে বলো, কে তুমি? তুমি হচ্ছ রূপা মির্জা আর আমি রায়হান, তোমার সাথে আমার ভালোবাসা আছে, তাহলে তোমার কিছুই হবে না আমি থাকতে, তাই তুমি একদম শান্ত হয়ে থাকো আর এই টেনশন শুধু শুধু নিও না তো, কিচ্ছু হবে না, দেখে নিও। তো এরপর তারা দুজন নিজেদের মধ্যে কিছু সময় কাটানোর পর রূপা বলে, চলো না আমরা এই দেশ ছেড়ে চলে যাই, বাইরে গিয়ে সেটেল হই, আর সেখানে থাকার মতো যথেষ্ট পরিমাণের টাকা তো আছেই। রায়হান বলে, মানে কি বলছো রূপা, তোমার কি সেন্স আছে? সেন্সে থেকে এসব বলছো তো? রূপা বলে, হ্যাঁ সব বুঝেই বলছি। রায়হান তখন বলে, তাহলে আমাদের ক্যারিয়ারের কি হবে, অভিনয় লাইফের কি হবে? রূপা জানায়, সেখানে গিয়ে নতুন করে শুরু করব। রায়হান তখন বলে ওঠে, সেখানে গিয়ে মানে আমরা কি কাপল ব্লগ করব নাকি? তখন রূপা বলে, এখানে তো তোমার খুব ক্যারিয়ার আছে তাই না, তোমার তো কোনো ক্যারিয়ারই নেই, আমি যদি আমার এত ভালো ক্যারিয়ার রেখে বাইরে যাওয়ার কথা ভেবে থাকি, তাহলে তুমি কোন ক্যারিয়ারের কথা ভাবছো যা এখনো শুরুই হয়নি? তো এই কথা শুনে স্বাভাবিকভাবেই রায়হানের খারাপ লাগে, কিন্তু সে রূপাকে কিছুই বলে না, আর রূপাও এই ব্যাপারটা বুঝতে পারে, তাই সে আবারও নিজেকে নর্মাল করে আর রায়হানকে বারবার সরি বলে, আর তাকে এটাও বলে, দেখো রায়হান আমি আসলে এইসব কোনো কিছুই ইঙ্গিত করে বলিনি, তুমি তো জানো আমার কাছে তুমিই সব, আমি তোমাকে কত ভালোবাসি,
তাই না? আর আমি তোমার আর আমার একটা হ্যাপি লাইফ চাই, যেখানে আমরা দুজন অনেক শান্তিতে থাকবো, কোনো টেনশনই থাকবে না আমাদের লাইফে। দেখো, এতটুকুই আমি শুধু চাই, তার বাইরে কিছুই না। আচ্ছা, তুমি কি চাও বলো তো? তুমি সিনেমা করতে চাও তো? ঠিক আছে, আমি আছি তো। আমি প্রডিউসার হব, আমি বানাবো সিনেমা, আর সেখানে নায়ক হবে তুমি। আমি আর তুমি দরকার পড়লে একসাথেই অভিনয় করব। তাই তুমি দয়া করে এসব নিয়ে কোনো চিন্তা করো না। রায়হান তখন বলে, দেখো রূপা, আমি এখান পর্যন্ত এসেছি শুধুমাত্র নিজের কষ্টে, তাই আমি ভবিষ্যতে যা করব নিজে থেকেই করব। কারোর সাহায্য নিয়ে আমি সামনে এগোতে চাই না, তোমারও না। রূপা তখন বলে, রায়হান, লজিক দিয়ে ভেবে দেখো, এরকম লাশ কিন্তু বেশি দিন লুকানো থাকবে না, কেউ না কেউ এর খোঁজ করবেই। আর এখানে তো একজন নয়, দুটো মানুষের লাশ, কেউ না কেউ অবশ্যই খোঁজ নিতে আসবে, তখন কিন্তু আমরা ধরা পড়ে যাব। তাই বলছি, সময় থাকতেই এখান থেকে চলো চলে যাই। আর আমার কাছে 5 কোটি টাকা আছে, এই টাকা দিয়েই আমরা আমাদের একটা জীবন পার করে দিতে পারবো। 5 কোটি কি কম মনে করছো? রায়হান তখন বলে, 5 কোটি টাকা? কিন্তু রূপা, তুমি এত টাকা কোথায় পেলে? রূপা তখন বলে, আমার অতীতের একটা অংশ, যার সম্পর্কে তুমি তো ভালো করেই জানো, অর্থাৎ ক্যাসিনো। ওই যে আমি আমার এক ক্লায়েন্টের কথা বলেছিলাম না, বদরুজ্জামান। হ্যাঁ, আমি ছিলাম বদরুজ্জামানের ভালো ভাগ্যের চাবি। সে আমাকে সেই রকমই মানত। সে ভাবত আমি থাকলে নাকি সে তার খেলায় জিতে যাবে, আর সেখানে সব কমিশনের টাকাও লেনদেন হতো আমার মাধ্যমে। সেই টাকাও তো আমি গুছিয়েই রেখেছি। তো তারপর রায়হান বলে, আচ্ছা, তাহলে ওই নাদের খানের সাথে আলাপ হলো কখন? এরপর আমরা আবারও রূপার অতীতের কিছু দৃশ্য দেখি, যেখানে দেখা যায় তাকে নিয়ে নাদারের সাথে দেখা করতে আসে বদরুজ্জামান। বদরুজ্জামান রূপাকে বলে, এই হচ্ছে নাদের, আমার ছোটবেলার বন্ধু। সে খুব ভালো একজন ডিরেক্টর। সে তো সারাক্ষণই আমাকে কল করে আর বলতে থাকে, বন্ধু, আমি একটা সিনেমা বানাবো। তো আমি তাকে সবসময়ই বলেছি যে এইসব কাজ রেখে আমার মতো কাজ কর, এইসব সিনেমার টাকা দিয়ে কি আর পেট চলে? কিন্তু আমার বন্ধু তো সিনেমা করতেই থাকে। তো যাই হোক, রূপা যেহেতু তাকে বলেছিল সে নায়িকা হতে চায়, তাই সে রূপাকে তার বন্ধু নাদেরের কাছে নিয়ে এসেছে। তো এরপর সে নাদেরকে বলে, আমি রূপাকে এনেছি, তাকে তুই নায়িকা বানাবি, সবচেয়ে টপ নায়িকা, আর আমি তোকে ডিরেক্টর বানিয়ে দিচ্ছি। আমি জানি তুই ভালো সিনেমা বানাস, কিন্তু টাকার অভাবে সেটা পারছিস না, তাই আমি হব তোর সিনেমার প্রডিউসার। আমি টাকা দিব, আর এর মাধ্যমে আমি আমার কালো টাকাও সাদা করে নিতে পারবো। আশা করি বুঝতে পারছিস। নাদের তখন বলে, হ্যাঁ, সব বুঝতে পেরেছি, আর কিচ্ছু বলতে হবে না। তো তারপর বদরুজ্জামান আরো বলে, কিন্তু একটা কথা আছে বন্ধু, আমার রূপার দিকে কিন্তু কেউ কুদৃষ্টি দিয়ে তাকাতে পারবে না, এমনকি তুইও না। এই কথাটা যেন মাথায় থাকে। এর যদি কোনো নড়চড় হয় তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না। তো এই সময় দেখা যায় বদরুজ্জামানের একটি কল আসে, তাই সে তাদের দুজনকে বলে, তোমরা কথা বলো, আমি আসছি। এই বলে সে চলে যায়। তখন নাদের আর রূপা কথা বলা শুরু করে। নাদের রূপাকে বলে, অভিনয় করার জন্য অনেকেই অনেক কিছু করে, অনেক কিছু পারেও, কিন্তু তুমি তো এখন সরাসরি নায়িকা হতে চাইছো। তো তার জন্য যে ন্যূনতম অভিনয়টা জানা দরকার, সেটা কি তুমি পারো? আগে কখনো করেছো? রূপা তখন বলে, কেন? এই যে প্রতিদিন ভালো থাকার জন্য প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছি, সেগুলো কি অভিনয়ের মধ্যে পড়ে না? সেগুলো কি বাস্তব মনে হয় না? নাকি আরো বাস্তব করে দেখাতে হবে? বলুন একবার, দেখাচ্ছি। নাদের তখন বলে, দেখো রূপা, এইরকম ভাবে সব ছেলেরা কিন্তু গলে না, তাই এসব এখন রাখো। তো এরপর নাদের কিছু আগেকার ডিরেক্টরের নাম বলে, যারা এই পর্যন্ত অনেক সফল মুভি তৈরি করেছে, যাদের নাম ডাক চারিদিকে, কিন্তু এদেরকে তো রূপা চেনেই না। নাদের বলে, যারা বহু বছর ধরে ব্যবসা সফল মুভি তৈরি করেছে, তাদেরকে তোমার চিনতে হবে, কারণ তুমি বাংলা সিনেমার নায়িকা হতে চাইছো। নায়িকা হতে হলে অনেক কিছু জানতে হয়, অনেক কিছু সম্পর্কে জ্ঞান থাকতে হয়, বিশেষ করে সিনেমা সম্পর্কে। যাই হোক, তো যারা অনেক ভালো ভালো মুভি তৈরি করেছেন, তাদের মধ্যে একজন হলেন শহীদুল ইসলাম খোকন। সে আমার খুবই কাছের একজন মানুষ ছিলেন। সে আমাকে বলতো, আমি যদি জীবনের থেকে কোনো বাস্তব গল্প তুলে আনি, তাহলে সেটা দর্শকের মন ছুঁয়ে যাবেই যাবে, আমাকে আর কোনো কিছু চিন্তা করতে হবে না। তাই আমিও আমার প্রথম সিনেমা আমার জীবনের অভিজ্ঞতা থেকেই সামনে নিয়ে আসতে চাই, বাস্তবতাকে তুলে ধরতে চাই।
যেমন ধরো দেহ প্রসারীকে নিয়ে মুভি করতে চাই। এই কথা শুনে রূপা বলে, প্রস্টিটিউট না বলে এরকম ভারী ভারী শব্দ বললেই কি সম্মান দেওয়া হয়ে যায়? নাদের তখন বলে, বাহ, তোমার চোখে একটা আগুন আছে, কিন্তু তাই আমার বিশ্বাস তুমি অবশ্যই পারবে, অনেক ভালো কিছু করতে পারবে। তবে একটা সমস্যা, তোমার নাম, এই নামটা তোমার বদলাতে হবে। আর আজ থেকে তুমি আর রূপালী নও, তুমি রূপা মির্জা। রূপা বলে, নতুন নাম? আমি তো আমার নিজেকে এমনিতেই চিনতে পারি না। যদি একটা নতুন নাম নতুন পরিচয় দেয় তাহলে সেটা বদলে নেওয়াই ভালো। তো তারপর নাদের তাকে সিলেক্ট করে নেয় তার প্রথম সিনেমার জন্য। এরপরই দৃশ্য আসে বর্তমানে, যেখানে রূপা বলে, শোনো রায়হান, এই পৃথিবীতে তুমি একমাত্র মানুষ যাকে আমি আমার টাকার ব্যাপারে বলেছি। আজ পর্যন্ত আর কাউকেই বলিনি। জানো, আমার এখন অনেক হালকা লাগছে। আর শোনো, আর একটা কথা বলি, যদি কখনো আমার কিছু হয়ে যায় তাহলে এই টাকা কিন্তু তুমি নিবে, কারণ আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যাই হোক, তুমি ভাবতে পারো এই সব কথা এখন কেন বলছি, তাই না? আচ্ছা, সকালেই সব কথা বলবো, তবে এখন চলো আমরা ঘুমাতে যাই। রায়হান তখন বলে, তোমার কি সত্যিই ঘুম আসবে রূপা? রূপা উত্তর দেয়, কেন ঘুম আসবে না? কারণটা কি ঘুম না আসার? এমন কি হয়েছে যে ঘুম আসবে না বলো তো? তো এরপর সে রায়হানকে বলে, আচ্ছা রায়হান, একটা মিনিট আগে আমার কথাটা শুনে রাখো। দেখো, আমি যা যা করেছি তা কিন্তু কোনো পাপ না। আমি এইসবের জন্য একদমই অনুতপ্ত না। আমি নিজে বেঁচে থাকতেই এই সব করেছি। কিন্তু যারা আমার হাতে মরেছে তারা কিন্তু মরেছে তাদের লোভের জন্য। তারা তাদের লোভ সামলাতে পারেনি। তাই আমার যা মনে হয় আমি ভালোই করেছি। আর এবার আমি আর একটা কাজ করব। রায়হান বলে, কি করবে আর? রূপা তখন বলে, আমি এখন মিহিরের স্ত্রীকে কল করব আর তাকে বলবো মিহির কোথায়, আর এটাও জিজ্ঞেস করব সে তো ছুটি নিয়ে গিয়েছে, তাহলে কোথায় সে? তারপর তার স্ত্রী বলবে, কই ম্যাডাম, মিহির তো বাড়ি আসেনি। তারপর টেনশনে টেনশনে মিহিরের স্ত্রী উল্টো আমাকে কল করবে শুধুমাত্র সাহায্যের জন্য। আমিও তাকে তখন পুলিশ স্টেশনে নিয়ে যাব। সুন্দর নাই বুদ্ধিটা? রায়হান বলে, হ্যাঁ, একদম পারফেক্ট। কিন্তু একটা কথা, সে তোমাকে হেল্প করবে তো? রূপা বলে, রায়হান, আমি রূপালী না, আমি হচ্ছি রূপা মির্জা, আর আমি সব করতে পারি, আর তুমি সেটা ভালো করেই জানো। তো পরের দিন দেখা যায় রূপা মিহিরের স্ত্রীকে নিয়ে থানায় চলে আসে। সে তার প্ল্যান অনুযায়ী সব কিছু করে। তখন পুলিশ অফিসার তানভীরকে রূপা বলে, তানভীর ভাইয়া, কেসটা একটু মন দিয়ে দেখবেন, কিন্তু সে আমার কাছে আমার ভাইয়ের মতোই, তাই দেখুন কি করা যায়, আর একটু দ্রুত করার চেষ্টা করবেন, যে করেই হোক খুঁজে আনার চেষ্টা করুন। তখন পুলিশ অফিসার তানভীর বলে, ম্যাডাম, কোনো সমস্যা নেই, আমরা তো আছি, আর আমাদের পুলিশের কাজই তো এটা। আর আপনি যখন বলেছেন তাহলে মনে করুন অর্ধেক কাজ হয়েই গিয়েছে। তো এরপর মিহিরের স্ত্রী বলে, স্যার, আমার হাজবেন্ড কিন্তু অনেক ভালো মানুষ, আর সেই একমাত্র আমাদের ঘরে যে ইনকাম করে, আমাদের কিন্তু আর কোনো ইনকাম সোর্স নেই। তখন রূপা বলে, আরে টেনশন করছো কেন, আমি আছি তো, আমি থাকতে তোমাদের কোনো চিন্তাই করতে হবে না, আমি তোমাকে দেখব, বুঝতে পেরেছ? তাই কোনো চিন্তা না। মিহিরের স্ত্রী তো এইসব কথায় খুব খুশি হয়ে যায়। এরপর দেখা যায় রূপা তাকে এক বান্ডিল টাকা দিয়ে বলে, যাও আগে নিজের সংসার চালাও, আমি দেখছি এদিকে কি করা যায়। অন্যদিকে দেখা যায় রায়হান বসে বসে তাকে করা সব অপমানের কথা মনে করে। সে যেই ডিরেক্টরকেই বলতো তাকে কিছু কাজের ব্যবস্থা করে দিতে, তখনই তাকে তারা রিজেক্ট করত, কোনো না কোনো কারণ দেখিয়ে। কেউই তাকে কাজ দিত না, আর অনেক অপমান অপদস্থও করত। আর এই যে রূপা, সেও তো তাকে সেদিন কত কিছুই বলল যে তার কোনো ক্যারিয়ার নেই, কিছুই নেই। তো এই সব কারণে তার ভেতরে একটা ক্ষোভ জমে থাকে। সে এসব নিয়ে ভেতরে ভেতরে অনেক বেশি কষ্ট পায়। দৃশ্য চলে যায় রাতের বেলা। রূপাকে রায়হান বলে, তোমার কাছে যেই 5 কোটি টাকা আছে সেই ব্যাপারে আমাকে আগে কেন বললে না, নাকি আমাকে বিশ্বাস করা যায় না? রূপা তখন বলে, আসলে ব্যাপারটা এইরকম না রায়হান, আগে বলিনি কারণ আমি কখনোই ওই টাকা নিয়ে কিছু মনে করতে চাইতাম না, যতক্ষণ না আমি খুব বিপদে পড়ে যাই। আর সেই টাকাগুলো তো ব্যাংকেও রাখা হয়নি। রায়হান এটা শুনে বলে, মানে 5 কোটি টাকা তুমি ব্যাংকে রাখোনি? কিন্তু কেন? এত বড় বোকামি কেউ করে? রূপা তখন বলে, যখন তারা ক্যাসিনোতে ধরা খায় তখন ওই রকম কোনো সময়ই হয়নি যে টাকাগুলো ব্যাংকে রাখতে পারবে সে। এরপর সে বলে, আমি যদি টাকাগুলো ব্যাংকেও রাখতাম তার সোর্সই বা কি দেখাতাম, তাই ব্যাংকে টাকা রাখার কোনো রিস্কই নেইনি আমি। তবে টাকাগুলো এমন একটা জায়গায় রেখে দিয়েছি যেটা কেউ জানে না, একটা প্রাইভেট জায়গা।
রায়হান বলে, প্রাইভেট মানে? মাটি খুঁড়ে কোথাও রেখেছ নাকি? রূপা বলে, না সেরকম কিছু না। এরপর সে রায়হানকে বলে, আচ্ছা তোমার মনে আছে তোমাকে আমি আমার বাবার পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়েছিলাম? রায়হান বলে, আবার বলো না যে তুমি টাকাগুলো সেখানেই রেখেছ। রূপা তখন বলে, কেন বিশ্বাস হচ্ছে না নাকি? এটা শুনে রায়হান বলে, আমি কেন, অন্য কেউই বিশ্বাস করবে না, কারণ এতগুলো টাকা কেউ এরকম জায়গায় কিভাবে রাখতে পারে? রূপা তখন বলে, আর ঠিক সেই কারণেই আমি এই জায়গাটাই বেছে নিয়েছি, আর সেখানেই আমার টাকাগুলো রেখেছি, যেন কেউ ভাবতেই না পারে কিছু। কারো মাথাতেও আসবে না যে আমি এতগুলো টাকা ওইরকম একটা পরিত্যক্ত জায়গায় রাখতে পারি। কেউ এই ব্যাপারে কখনো চিন্তাও করবে না। এইসব শুনে রায়হান বলে, তোমাকে না আমি এখনো চিনে উঠতে পারলাম না, সবসময় সারপ্রাইজড হয়ে যাই। প্রতিদিনই মনে হচ্ছে তোমাকে নতুন নতুন ভাবে চিনছি। যাই হোক, তো এরপর রায়হান তাকে বলে, আচ্ছা শোনো, আমি এখন তোমার কথায় রাজি আছি। আমি আর তুমি দেশের বাইরেই চলে যাব। ভেবে দেখলাম সেটাই আমাদের জন্য ভালো হবে। রূপা তখন বলে, সত্যি ঠিক বলছো? রায়হান বলে, হ্যাঁ, তবে আমার তো মনে হয় তুমি আমাকে বিশ্বাসই করো না। কিন্তু শোনো, আমি যাব বলেছি মানে যাবই, আর সেখানে গিয়ে আমরা নতুন করে জীবন শুরু করব। যাই হোক, এবার চলো তো ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। তো এরপর তারা দুজনই ঘুমিয়ে পড়ে, কিন্তু রাতের বেলায় উঠে পড়ে রায়হান আর চেক করে দেখে আগে যে রূপা ঘুমিয়ে আছে কিনা। তারপর যখন সে দেখে যে রূপা গভীর ঘুমে, তখনই সে কল করে একজন ডিরেক্টরকে, আর তাকে সে বলে, আপনি বলেছিলেন না আপনার অনেক টাকা দরকার মুভির জন্য, প্রডিউসার ছাড়া নাকি আপনি মুভি করবেন না? তাহলে আর চিন্তা নেই, আপনার সব টাকা আমি দিয়ে দিব, আপনি শুধু গল্পটা তৈরি করুন, মনে করুন আমি আপনার প্রডিউসার। তো রায়হান যখন এইসব কথা বলছিল তখন এগুলো রূপা শুনে ফেলে। তার মানে সে আসলে ঘুমায়নি, আর রায়হানের এই সব কথা শুনে সে এমন একটা স্মাইল দেয়, দেখে মনে হয় যেন এই সব কিছু সে ইচ্ছে করেই করেছে। আর রূপা হয়তো ভালো করেই জানে যে রায়হান এত টাকার খবর জানলে তার আসল রূপ দেখাতে শুরু করবে। এই জন্য সে রায়হানকে তার এত টাকার কথা বলেছে, আর এজন্যই সে না ঘুমিয়ে ঘুমানোর ভান ধরেই এতক্ষণ পড়েছিল। আর রূপার ধারণাটাই ঠিক হয়, রায়হান এখন সত্যি সত্যি তার আসল চেহারা দেখাতে শুরু করেছে। তো যাই হোক, পরের দিন দেখা যায় রায়হান সেই পরিত্যক্ত বাড়ির চাবির একটা ছাপ নিয়ে নেয়, আর বাইরে এসে রূপাকে বলে, তুমি জানো আজকাল আমার সাথে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা হচ্ছে। হুট করেই সকাল থেকে আমি আমার মোবাইলটা পাচ্ছি না। আর হ্যাঁ, তোমাকে তো একটা কথা বলাই হয়নি, জানো আমাকে কে কল করেছিল? মনোয়ার রহমান মন্টু। রূপা বলে, আরে উনি তো বেস্ট ডিরেক্টর, উনি কল করেছিলেন তোমাকে? রায়হান বলে, হ্যাঁ, আর সে আমাকে একটা গল্পের নায়কের চরিত্রে ভেবেছে, খুব শীঘ্রই নাকি কাজটা শুরু করে দিবেন। রূপা এসব শুনে বলে, বাহ, আমি তো খুব খুশি হয়েছি, তুমি তো এতদিন এটাই চেয়েছিলে। রায়হান বলে, হ্যাঁ, কিন্তু দেখো এখন তো আমি আমার মোবাইলটাই পাচ্ছি না, কি করি বলো তো? রূপা তখন বলে, আচ্ছা আচ্ছা, তুমি আগে যাও, আমি তোমাকে অনেকগুলো মোবাইল গিফট করে দিব, একদম চিন্তা করো না, তুমি আগে তার সাথে কথা বলে আসো, অফারটা কিন্তু রিজেক্ট করো না, ডিল ফাইনাল করে তবেই আসবে, ঠিক আছে? তো এরপর রায়হান চলে আসে সোজা রূপার বাবার বাড়ি, সেই পরিত্যক্ত বাড়িটিতে। আর এখানে এসেই সে পুরো ঘর বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে থাকে, তবে এত খোঁজাখুঁজির পরও সে কিছুই পায় না। সে তো খুবই হতাশ হয়ে যায়। তখনই সেখানে রাখা একটা চিঠি দেখে সে, আর সেটা খুলে দেখে সেখানে কিছু লিখে রেখেছে রূপা। চিঠিতে রূপা বলে, রায়হান, আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, আর তোমাকে আমার জীবনে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমিও তো বাকি সবার মতোই করলে, তুমি ঠকালে আমাকে। কিসের এত লোভ রায়হান? কাল রাতে আমি তোমার সেই ভয়ঙ্কর লোভ দেখেছি, তাই এখন তোমার কাছে গেলে আমি আর সেই ভালোবাসাটা অনুভব করতে পারি না। মনে হয় চারিদিকে শুধু লোভ আর লোভ, আর তুমি তো সামান্য টাকার জন্য রাতে ঘুমাতেও পারোনি, তাহলে আমি কি করে দুইটা খুনের পরও ঘুমাবো? তাই জেগেই ছিলাম আর দেখছিলাম তোমার সেই লোভের কথাবার্তা আর লোভে ভরা সেই মুখটা। যেই না একটু টাকার কথা বললাম, অমনি তোমার আসল রূপ তুমি দেখিয়ে দিলে। আর আজ সকালে আমি তোমাকে শেষ বিদায় জানিয়েছিলাম, অনেকবার চেয়েছি যেন তুমি এখানে না আসো, যেন তুমি আমাকে ভুল প্রমাণ করো, কিন্তু না, তুমি তো সেই চলেই আসলে। রায়হান, আমি তোমাকে বলেছিলাম অতিরিক্ত কোনো কিছুই ভালো না, মাত্রার অতিরিক্ত সবকিছুই পয়জন বা বিষে পরিণত হয়।
অতিরিক্ত টাকা, লোভ, ক্ষমতা, ভালোবাসা, এমনকি বিশ্বাসও। আমি পড়েছি তোমার ভালোবাসা আর বিশ্বাসের বিষে, আর তুমি লোভে। আমি এসব আর নিতে পারছি না। তুমি ভালো থেকো রায়হান। তো দেখা যায় সেখানে রায়হান মারা যায়, কারণ রূপা ওই ঘরে গ্যাস ছড়িয়ে এসেছে। তারপর দেখা যায় সে গাড়ি চালিয়ে আসতে আসতে বারবার একটা কথাই বলতে থাকে, আমি রূপা মির্জাকে কোনোভাবেই ধ্বংস হতে দিব না, কিছুতেই না। তো আসার পথে সে রায়হানের সেই মোবাইলটাও ফেলে দেয় একটা ট্রাকে। অর্থাৎ রায়হানের মোবাইলটা সে ইচ্ছে করেই সরিয়েছিল, যাতে করে রায়হান মোবাইল ছাড়াই যেতে বাধ্য হয়, আর বিপদে পড়লে কাউকে ফোনও না করতে পারে। তো এরপর কি হয় সেটা তো আমরা দেখতেই পেয়েছি, যে রায়হান কি করে একটু একটু করে লোভের সাগরে ডুবে যাচ্ছিল। এরপর দেখা যায় রূপা বাড়ি ফিরে এসে সেই টাকাগুলোকে বের করে একটা বুকশেলফের সাইড থেকে। এগুলো দেখে সে অনেক কান্না করতে থাকে আর সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সে এঙ্গেজমেন্টের জন্য সেজে গুজে বসে থাকে। তখন সবাই তার ছবি তুলছিল, শুভেচ্ছা জানাচ্ছিল। তো তাকে এসে একজন জিজ্ঞেস করে, রায়হান কোথায়? রূপা বলে, আর বলবেন না, আজ সকালেই বলল আমার জন্য একটা সারপ্রাইজ আছে। সেই যে গেল, এখনো আসেনি। কিন্তু কখন থেকে কল করছি ধরছেই না। আর এক মিহির, তাকেও খুঁজে পাচ্ছি না। তো লোকটা বলে, আরে তোমার মতো এত বড় একজন নায়িকাকে বিয়ে করার যে আনন্দ, সেই আনন্দেই হয়তো রায়হান দিশেহারা হয়ে আছে। তো এরপর লোকটা কিছুক্ষণ হেসে সেখান থেকে চলে যায়। এদিকে রূপাই তো জানে কোন সারপ্রাইজ আনতে গিয়েছে রায়হান। রায়হান যে আর ফিরবে না সেটা তো সে খুব ভালোভাবেই জানে, কিন্তু তাকে এখানে সেটা বুঝতে দিলে চলবে না। তাই সে খুবই নর্মাল হয়ে সেজে গুজে বসে থাকে, যেন সে কিছুই জানে না। এরপরই দেখা যায় সেখানে আসে আর একজন সাংবাদিক, যার নাম সামাদ। রূপা সামাদকে দেখে বলে, আমি খুব খুশি হয়েছি তুমি এসেছো বলে। সামাদ তখন বলে, তুমি তোমার কথা রেখেছ, অবশেষে তুমি এঙ্গেজ হতে যাচ্ছ রায়হানের সাথে। রূপা বলে, তো এরপর সামাদ বলে, খুব সুন্দর, সবকিছু একদম তোমার মতোই সাজানো হয়েছে। তো রূপা তখন তাকে ধন্যবাদ জানায়। সামাদ বলে, তো রূপা, জীবন সিনেমার মতো নাকি সিনেমা জীবনের মতো, কোনটা? রূপা তখন বলতে থাকে, সামাদ ভাই, জীবনটা সিনেমার থেকেও বেশি অদ্ভুত। তো এরপর রূপা আবারও ফোনে কল করার ট্রাই করে। তখন সামাদ বলে, কাকে কল দিচ্ছ? রূপা বলে, রায়হানকে ভাই। সে আমাকে সকালে বলেছিল কি একটা যেন সারপ্রাইজ দিবে, কিন্তু এখনো তো আসছে না। আর আজ আমাদের এঙ্গেজমেন্ট, তাই বারবার কল করছি কিন্তু কোনো লাভই হচ্ছে না, কারণ মোবাইলটাও বন্ধ দেখাচ্ছে। কোথায় যে গেল সারপ্রাইজ দিতে? সামাদ তখন বলে, ওহ, সত্যি জীবনটা সিনেমার থেকেও অদ্ভুত। তখন রূপা তার দিকে তাকিয়ে থাকে, আর এই সময় সামাদ এক অবাক করা কথা বলে। সামাদ বলে, তুমি খুব ভালো করেই জানো রূপা, সেই নাম্বারে আর কখনোই কল রিসিভ হবে না। এই কথা শুনে এবার তো রূপা বেশ নার্ভাস হয়ে যায়, আর ভয়ে তার অবস্থা খারাপ হতে শুরু হয়। কারণ এই বিষয়ে সামাদ কি করে জানতে পারে? সামাদ তখন আরো বলে, মৃত মানুষের পক্ষে তো কল রিসিভ করা সম্ভব না, তাই না? এই কথা বলেই সামাদ হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আর রূপা তো এইসব শুনে সেখানেই শকড হয়ে বসে পড়ে। তার মাথায় তো কিছুতেই আসছে না যে সামাদ কি করে এত কিছু জানলো, আর জেনেও যদি থাকে তবে সে কেন পুলিশ বা অন্য কাউকে কিছু জানালো না? তাহলে কি সেও কিছু চাইবে রূপার থেকে? তো এইসবের মধ্য দিয়েই এই গল্পটা এখানেই শেষ হয়, কিন্তু আমাদের কাছে রেখে যায় অনেকগুলো প্রশ্ন। যেমন রূপা তো এই পর্যন্ত অনেকগুলো ক্রাইম করেছে, কিন্তু পুলিশ বা কেউই তার ক্রাইম পর্যন্ত পৌঁছাতে পারেনি। শুধুমাত্র সামাদই জানতো সবকিছু। তবে তার যদি ইচ্ছা থাকতো পুলিশকে বলার, তাহলে এখানে আসার আগেই সে বলে আসতো বা পুলিশকে সাথে নিয়ে আসতো, কিন্তু সে এগুলোর কিছুই করেনি। তার মানে এটা তো পরিষ্কার যে সামাদের নিয়ত ভালো না। সেও হয়তো এর মাধ্যমে রূপাকে ব্ল্যাকমেল করবে। এরপর রূপা কি করবে? সে কি মিহির, জয়নালের মতো সামাদকেও খুন করে ফেলতে পারবে? কারণ তার শেষ প্রমাণ তো একমাত্র সেই। আর এই সামাদি বা এত কিছু কি করে জানতে পারলো? তো এই সব প্রশ্নের উত্তরই হয়তো আমরা পরবর্তী সিজনে জানতে পারবো, যেটা এখনো রিলিজ হয়নি। তবে এর পরবর্তী সিজন রিলিজ হওয়ার সাথে সাথে আমি অবশ্যই সেটা আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন।
আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।